আইনশৃঙ্খলার বর্তমান যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কেরানীগঞ্জের ঢাকা-৩ আসনের ৩ নম্বর ভোট কেন্দ্র তেঘরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। নির্বাচন উপলক্ষে ৪০,০০০ বডি ক্যাম সেন্টার থেকে মনিটর করা হবে। সেই সাথে অতিরিক্ত পুলিশ, আনসার মোতায়েন সহ ৮০,০০০ সেনা ও বিজিবি সদস্য থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসব মুখর করতে সব দলের সহযোগিতা চান তিনি। যে কোনো অন্যায় দেখলে তা প্রতিহত করতে জনগণের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অবৈধ অস্ত্র উদ্ধার চলমান থাকবে বলেও জানান তিনি। ভোটটা যেন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে হয় এবং একটা উৎসব মুখর পরিবেশে হয়, এই জন্য আমাদের সব ধরনের চেষ্টা থাকবে। যে পার্টিগুলি পার্টিসিপেট তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার। ৪০,০০০ বডি ক্যাম্প কেনার চিন্তা ভাবনা আছে। এটা পুরা ভোটার কেন্দ্রগুলিতে আমরা যেন নির্বাচনে এক জায়গা থেকে দেখা যায়। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে উগান্ডা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। মোহাম্মদ শামীম কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমেই জানতে চাই যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যেমনটি আমাদের প্রতিবেদনে দেখাচ্ছিলাম। এই বিষয়টিতে আপনার মতামত জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ আমাকে সাথে নেওয়ার জন্য। বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে এটা অলরেডি উদ্বেগজনক। এর সাথে যখন এখন ভোটের বিষয়টা আসবে, ইলেকশনের নির্বাচনের বিষয়টা আসবে, এর সাথে কিন্তু রাজনৈতিক উদ্বেগটা সংযুক্ত হবে। গত ১ বছরের আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি সহ বিভিন্ন যে মানে অপকর্ম হয়েছে সেটাই কিন্তু গভর্নমেন্ট সঠিকভাবে সামাল দিতে পারেনি। তার সাথে রাজনৈতিক উত্তাপ যোগ হলে আমি বলতে পারি পুরো পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমার এই কথাটা খুবই স্পষ্ট। কেননা গত ১১ মাসে, গত ১ বছরে পুলিশ সংস্কার নিয়ে, পুলিশকে শক্তিশালী করা, পুলিশকে কর্মমুখী করা, কোনো উদ্যোগটাই কিন্তু সফল হয়নি। ডেভিল হান্ট সহ যে একাধিক যে অপারেশন পরিচালনা করা হয়েছে, এই পরিচালনাগুলি মানে এই অপারেশনগুলির খুব ভালো ফলাফল আমরা পাইনি। এখন দেখুন, এই যে সমতল মাঠের যে কথা বলা হয়, এখন যারা এই যে নির্বাচন যে ঘোষণা করা হলো, নির্বাচনের কি পরিবেশ রয়েছে? এখনো 5%, ৫% পরিবেশও তৈরি হয়নি। যারা এখন একটা বিশেষ দল ছাড়া কোন দলের লোকজন প্রার্থী করতে মানে প্রার্থী তো দূরের কথা, তারা নির্বাচন অফিস পর্যন্ত স্থাপন করতে পারছে না। আমরা নতুন রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় আমরা যখন অফিস করতে গেছি তখন তাদেরকে বাধা দেওয়া, অফিস ভাঙচুর করা, হুমকি দেওয়া, এটা কমন একটা বিষয় হচ্ছে। এমনকি প্রশাসনও কোন কোন দলের তসবি গুনতে শুরু করেছে। সো এমন তো একটা অবস্থা, যার কারা নির্বাচন করবে আজকে আদার দেন একটা দুইটা দল বাদে অন্য কোন দলের কোন ভালো মানুষ যারা কোনো না কোনো ভাবে অন্য রাজনীতির সাথে সংশ্লিষ্ট, তারা এলাকায় যেতে পারছে না, তাদের নামে একাধিক মামলা। এখন সরকারের দায়িত্ব হবে, এই যে আপনার সপ্তাহ দুয়েক আগে আপনার সিআরপিসি ১৭৩ এতে একটা নতুন আইন করা হলো যে মিথ্যা মামলা যেগুলি হয়েছে এটা এসপি পর্যায়ের বা কমিশনার, পুলিশ কমিশনার পর্যায়ের লোকজন যদি মনে করেন তাদেরকে বাদ দিতে পারেন। কোনো কাজ তো হচ্ছে না। সুতরাং একটা পর একটা আমরা ডিক্লারেশন দেখতে পাচ্ছি। সুতরাং আমি মনে করি বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে এটা যথেষ্ট উদ্বেগজনক। এর সাথে নির্বাচনী যেই ঘোষণা হওয়া, মানে অলরেডি ঘোষণা হয়েছে, কার্যক্রম শুরু হচ্ছে, এর সাথে নির্বাচনী উত্তাপটা যখন যোগ হবে পরিস্থিতি কিন্তু আরো নাগালের বাইরে যাবে। স্বস্তির কথা একটা, যদি মানে সশস্ত্র বাহিনী নিরপেক্ষ আচরণ করে, এবং আমি দৃঢ়ভাবে আশাবাদী একটা যে মনস্তাত্ত্বিক ভীতি আছে আর্মির উপরে বা সশস্ত্র বাহিনীর উপরে, সেইটাই হচ্ছে একমাত্র ভরসার স্থান। তা বাদে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি। কিছুক্ষণ আগে বলছিলেন যে পুলিশ এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। এই ১ বছরে কেন পুলিশকে পুরোপুরি প্রস্তুত করা যায়নি? বা এই যে আসন্ন নির্বাচনের একটি মাসের কথা বলা হয়েছে যে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে, সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি যে গত ১ বছরে পুলিশ সংস্কার নিয়ে যে কাজ হয়েছে, সে সংস্কারগুলির প্রস্তাবগুলি পর্যন্ত এখনো কার্যকরী পর্যায়ে নিয়ে যাওয়া হয়নি। পুলিশ যে আপনার প্যারানয়েড অবস্থায় চলে গেছে, তাদের হামলা, পুলিশকে পিটিয়ে মারা, তাদের তো একটা ভীতি কাজ করেছে। সেইটার থেকে কিন্তু রিকভারি করার জন্য সরকারের পদক্ষেপগুলি যথেষ্ট কার্যকরী হয় নাই বা যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। ১, ২ হলো
সময় এখন কম। আমি মনে করি সবচেয়ে আগে যেটা প্রয়োজন, যত মিথ্যা মামলা আছে এই মিথ্যা মামলাগুলি জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা উচিত বা তাদের নাম বাদ দেওয়া উচিত, এবং যারা যারা নির্বাচন করতে আগ্রহী প্রত্যেকে তার এলাকায় ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। এটা ছাড়া এই নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। আমি ব্যক্তিগতভাবে জানি, আমার দলের সাথে অনেকে যোগাযোগ করছেন, যারা একমাত্র কারণ বলছেন যে না, এখনো আমরা এলাকায় যেতে পারছি না। আমার দলের অনেক প্রার্থী নির্বাচন করবেন অর্থাৎ প্রার্থীদের কথা, পুলিশকে কিভাবে এই অল্প সময়ের মধ্যে পুরোপুরি প্রস্তুত করা যাবে? না, পুলিশকে অল্প সময়ের মধ্যে করা যাবে না, এটা হলো ফুল স্টপ। এটা নিয়ে আমার মনে আলোচনা করে এত গবেষণা করা কিছু নাই। পুলিশ যে একটা স্বাধীন পুলিশ কমিশনের কথা বলা হচ্ছে, 1 বছর লাগলো শুধুমাত্র এইটাতে ঐক্যমত পৌঁছাতে। আপনার যেখানে আলোচনায় আপনি 1 বছরে করতে পারলেন না, সেখানে পদক্ষেপ নেবেন কিভাবে? সুতরাং পুলিশের উপরে আশা রেখে এই কাজ করাটা একেবারেই মানে বুদ্ধিমানের কাজ হবে না, বরং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর উপরে আস্থা রেখে আমরা এই কাজটা করতে পারি। কিন্তু আমি মনে করি যে নির্বাচন সঠিক এবং সুন্দরভাবে করার জন্য সবচেয়ে আগে যেটা করতে হবে, রাজনৈতিক পরিবেশটা নির্বাচনমুখী করতে হবে। এখানে সকল দল, সকল ব্যক্তির জন্য এই অধিকার থাকে যে সে নিরাপদে তার এলাকায় যেতে পারে, ক্যাম্পেইন করতে পারে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সেই এর জন্য পরিবেশ কিন্তু তৈরি পুলিশের করতে হবে। জি, মোহাম্মদ শামীম কামাল, আপনার বক্তব্য আমাদের কাছে পুরোপুরি স্পষ্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। রাজধানীর পূর্বাঞ্চলে রাজুকের প্রকল্পে প্লট বরাদ্দ নেয়ায় দুর্নীতির অভিযোগে আলাদা 3টি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 26 আগস্ট। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে সাক্ষ্য দিয়েছেন দুদকের 3 কর্মকর্তা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা সরকারি জমি বরাদ্দ নেয়ায় দুদক এসব মামলা করে। এতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জন আসামি। এর আগে সাক্ষ্য দেওয়ার জন্য আলাদা 3 মামলার বাদী দুদকের উপপরিচালক সালাউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও SM রাশেদুল হাসানকে হাজির হতে সমন জারি করা হয়। রাজধানীর চাংখারপুলে 6 হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম সাক্ষ্য দিলেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান, এরপর সাক্ষ্য দেবেন তার মা সানজিদা খান। এর আগে মামলার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে এই মামলার গ্রেপ্তার 3 পুলিশ কনস্টেবল ও শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাবিবুর রহমান ছাড়া এই মামলার পলাতক অন্য আসামিরা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। গত 25 মে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। গত বছরের 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যার অভিযোগ তাদের বিরুদ্ধে। ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে এই ছাত্র জনতাকে হত্যা করার যে নির্দেশনা, সেগুলো আমরা দাখিল করেছি। এই সব কিছুর মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। এইটা কোনো সাধারণ মার্ডার কেস নয়, সংখ্যা প্রমাণ করাটা জরুরি নয়, হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের যে প্রক্রিয়া সেটা প্রমাণ করাটা জরুরি। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। ঘণ্টাখানেক আগেও আপনার সাথে কথা হচ্ছিল, যেখানে আপনি বলছিলেন যে শহীদ আনাসের বাবা এর মধ্যে সাক্ষ্য দিয়েছেন এবং আনাসের মারও আজকে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। আপনার কাছে এই বিষয়ে আর কি কি তথ্য রয়েছে? দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত মানবতা বিরোধী অপরাধের যে কয়টি মূল মামলা রয়েছে, 4টের মতো 5টা, তো তার মধ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ 5 আগস্ট সারা দেশে যেসব জায়গাগুলোতে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চলে তার মধ্যে একটি হচ্ছে রাজধানীর চাংখারপুলে। সেখানে মোট 6 জনকে হত্যায় এই মামলায় পুলিশকে অভিযুক্ত করা হয়েছে। আপনি যেমনটা বলছিলেন, আজকে প্রথম সাক্ষ্য গ্রহণে কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আনাসের বাবা, শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান, তিনি সাক্ষ্য দিয়েছেন এবং শুধু সাক্ষ্য নয়, একই সাথে আসামি পক্ষের যারা রয়েছে আইনজীবী, তারা কিন্তু এই সাক্ষীকে অর্থাৎ আনাসের বাবাকে জেরা করেছেন।
আর কিছুক্ষণ পরে আর 20-25 মিনিট পরে আনাসের মা সঞ্জিদা খান তিনিও সাক্ষ্য দেবেন। মূলত তাদের সাক্ষীতে যেটা উঠে এসছে, তারা বলছেন যে তার সন্তান আনাস গান্ডারিয়ার একটি হাই স্কুলে 10ম শ্রেণী পড়তো, সে বাড়িতে একটি চিঠি লিখে তাদের অজান্তে কিন্তু এই আন্দোলনে যোগ দেয় এবং তারা যখন জানতে পারেন সেটি হচ্ছে দুপুরবেলার দিকে, যখন আসলে শেখ হাসিনা গণভবন থেকে ঠিক গণভবন ছেড়ে যাচ্ছেন এরকম একটা মুহূর্ত, যদিও সেই দিন কিন্তু সেনাপ্রধানের বক্তব্যের পরেই আসলে জানা যায় যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। তো ওনারা জানতে পারেন দুপুরের দিকে এবং সেটি মিটফোর্ড হাসপাতাল থেকে একটি ফোন যায় তাদের কাছে। পরবর্তীতে আনাসের বাবা এবং মা দুজনে এসে দেখেন যে তাদের সন্তান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মিটফোর্ড হাসপাতালে, তখন সে মৃত। তো এই বিষয়গুলো তিনি সাক্ষী হিসেবে সেখানে সাক্ষ্য দিচ্ছেন এবং আনাসের যে চিঠি সেটি আদালতে পড়ে শোনানো হয়েছে। ওই চিঠিতে আনাস লিখে এসেছিলেন যে এরই মধ্যে সবাই জানেন যে তার মা বাবার কাছে ক্ষমা চেয়ে, যে সবাই যেহেতু আন্দোলনে যাচ্ছে, অনেক পঙ্গু আহত ব্যক্তিরা ওই আন্দোলনে আছে, সুতরাং সে কেন যাবে না, তো সে ওই আন্দোলনে এসছে। এবং আরেকটি বিষয়, এখানে আরেকটি খুবই পরিচিত এরই মধ্যে এবং প্রচণ্ডভাবে যে ভিডিও ফুটেজটা ছড়িয়ে গেছে, অর্থাৎ চাংখারপুলে পেছন থেকে রমনা জোনের এডিসি সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা নির্দেশনা দিচ্ছেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়, ইমন কনস্টেবল, তারা কিন্তু সরাসরি সেখানে গুলি করছে, লেথেল উইপন ব্যবহার করে, চাইনিজ রাইফেল দিয়ে গুলি করছে শিক্ষার্থীদের দিকে। সেই ভিডিও ফুটেজ এটি কিন্তু আদালতে আজকে দেখানো হয়েছে। তো সব মিলিয়ে আদালতে আজকে প্রথম সাক্ষী তার সাক্ষ্য দিলেন, একটু পরে দ্বিতীয় সাক্ষী দিবেন এবং তার পরবর্তীতে এই মামলার অন্য সাক্ষী যারা রয়েছেন তারা পর্যায়ক্রমে দেবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1973 অ্যাক্টে কিন্তু সরাসরি এই বিষয়টি আছে যে বিচার কার্যগুলো বিলম্বিত করা যাবে না, যথাসম্ভব দ্রুত গতিতেই কিন্তু এগিয়ে নিতে হবে। সুতরাং এই মামলার সাক্ষ্য গ্রহণ আমরা যতটুকু জানতে পেরেছি আরো 3-4 দিন টানা চলবে। তারপর যেহেতু ট্রাইব্যুনাল একে অন্যান্য মামলা রয়েছে, শেখ হাসিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মামলাটি, সেই মামলারও সাক্ষ্য গ্রহণ আছে 17 আগস্ট। সুতরাং এই পর্যায়ক্রমে একটার পর একটা অন্য মামলার সাক্ষ্য গ্রহণগুলো কিন্তু এগিয়ে চলবে। জি, হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার। নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন চলছে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে কিছুক্ষণের মধ্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 15 বছর পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ চলছে। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে সম্মেলন স্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। জেলা কমিটিতে পদ প্রত্যাশীদের ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে পুরো শহর। এবারের সম্মেলনে সভাপতি পদে 8 জন, সাধারণ সম্পাদক পদে 4 জন এবং সাংগঠনিক সম্পাদকের 3টি পদের জন্য 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্মেলন ঘিরে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাদী বিবাদী সমঝোতা করে আদালতে মিথ্যা সাক্ষ্য দেয়ায় খালাস পান বিপুল সংখ্যক হত্যা মামলার আসামি। দুপক্ষের সমঝোতা ছাড়াও ত্রুটিপূর্ণ তদন্ত ও ময়না তদন্ত, ম্যাজিস্ট্রেটের ভুল এবং দীর্ঘ সময় মামলা চলায় ছাড়া পান 52% আসামি, বলছে পিবিআই। 238টি হত্যা মামলা বিশ্লেষণে দেখা গেছে বিচারে গড়ে সময় লেগেছে 10 বছর 11 মাস। 2015 ও 2016 সালে রায় হওয়া 238টি হত্যা মামলার ওপর গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। হত্যায় অভিযুক্ত 52% আসামি খালাস পাওয়ার পেছনে 4টি কারণ দেখিয়েছে সংস্থাটি। বাদী ও বিবাদীর সমঝোতার কারণে অভিযুক্তরা খালাস পান সবচেয়ে বেশি। এছাড়া তদন্ত কর্মকর্তার ত্রুটি, ম্যাজিস্ট্রেটের ভুল ও ময়নাতদন্ত প্রতিবেদনের ত্রুটির কারণে আসামিরা খালাস পান। তদন্ত ও বিচারের দীর্ঘসূত্রিতাও তাদের খালাসে ভূমিকা রাখে, বলছে পিবিআই। গবেষণায় নেয়া 238টি হত্যা মামলার মধ্যে 123টিতেই খালাস পান আসামিরা। এসব মামলায় বিচারে গড়ে সময় লেগেছে 10 বছর 11 মাস। বিচার শেষ হয়েছে সর্বনিম্ন 2 মাসে এবং সর্বোচ্চ 30 বছর সময় লেগেছে। আর তদন্তে পুলিশ সময় নিয়েছে গড়ে 1 বছর 4 মাস। আসামি মৃত্যুবরণ করে, নইলে ভিকটিম মৃত্যুবরণ করে, নইলে সাক্ষীরা মৃত্যুবরণও করতে পারে, ডিক্লাইন করে, তারা অন্যদিকে প্রভাবিত হয়ে যায়, বিচারের আশা থাকে না, কোর্টে যাতায়াতের যে আগ্রহ সেটা থাকে না। খালাস পাওয়া মামলাগুলোর মধ্যে 47টিতে বাদী বিবাদীর সমঝোতা হয়েছে, বলছে পিবিআই। আরও 32টি মামলা সমঝোতার পাশাপাশি তদন্তে ত্রুটির কারণে ছাড়া পান আসামিরা। সব মিলিয়ে 64% খালাসি হয় বাদী বিবাদীর সমঝোতায়। খুনের মামলায় সমঝোতার আইনগত সুযোগ নেই, তবে আদালতে বাদী ও সাক্ষীরা মিথ্যা সাক্ষ্য দিলে খালাস পেয়ে যান আসামিরা।
সঠিক বিচার যদি চায় তাহলে সাক্ষী বাদী আর আসামি মিউচুয়াল হয় কীভাবে? তারাই তো বিচার চাচ্ছে না। মার্ডার কেস যদি হয় সেটা যদি হয়, এটা প্রলং করার খুব একটা আমি দেখি না। একটা আছে যে সাক্ষী পায় না। সাক্ষী কার পায় না? সরকারি সাক্ষী। মার্ডার হলে পরে দুইটা সরকারি সাক্ষী থাকে, একটা হলো পুলিশ ইনভেস্টিগেটিং অফিসার আর একটা হলো এমও মেডিকেল অফিসার। দেশে প্রতি বছর ৩,৮০০ জন হত্যার শিকার হন। সম্পত্তি ও পারিবারিক বিরোধেই সবচেয়ে বেশি হত্যাকাণ্ড। এছাড়া মাদক, জুয়া, আর্থিক লেনদেন, ডাকাতি, ছিনতাই ও রাজনৈতিক কারণে হত্যার ঘটনা ঘটে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিবেদন। এখনো ডেঙ্গুতে আক্রান্ত বেশিরভাগ রোগী রাজধানীর বাইরের। তবে চলতি মাসে ঢাকার 2 সিটিতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। মৃত্যুর হারও রাজধানীতেই বেশি। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হওয়া 101 জনের মধ্যে 56 জনই ঢাকার 2 সিটির বাসিন্দা। সামনের দিনে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঠেকাতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন 2 সিটির প্রশাসক। একটা সময় ছিল 80 থেকে 90% রোগী আক্রান্ত হতো ঢাকার 2 সিটিতে। তবে চলতি বছর পাল্টে গেছে সে দৃশ্যপট। 1 জানুয়ারি থেকে 10 আগস্ট পর্যন্ত আক্রান্ত 24,183 জনের মধ্যে 18,837 জনই ঢাকার বাইরের বাসিন্দা। তবে বর্ষা মৌসুমে অর্থাৎ আগস্টে এসে রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিন গড়ে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, যা আগের থেকে প্রায় দ্বিগুণ। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলছেন, রাজধানীতে বড় বড় হাসপাতালগুলো ঢাকা দক্ষিণে। এখানে ভর্তি বেশিরভাগ রোগী আসছে বিভিন্ন জেলা শহর থেকে। ডিএসসিসিতে ডেঙ্গু রোগী কম থাকলেও থেমে নেই মশক নিধন কার্যক্রম। ঔষধ ছিটাচ্ছি, সেটা কিন্তু আগে যেমন প্রতি মেশিনের জন্য আমরা ডেইলি 30 লিটার করে দিতাম, কিন্তু এখন কিন্তু 60 লিটার করে দিচ্ছি আমরা। তো আমাদের ঔষধের মাত্রাটা আমরা বাড়িয়েছি। তো আমরা আশা করতেছি আমাদের যে চলমান কার্যক্রম এটা যদি অব্যাহত রাখতে পারি, তাহলে আমার মনে হয় সেপ্টেম্বর অক্টোবর মাসেও আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো বলে, বা এটা ছড়িয়ে পড়বে এরকম আমার কাছে মনে হয়। ঢাকা উত্তরের প্রশাসক বলছেন, এডিস নিধনে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। সেই সাথে মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। এডিসের লার্ভা পেলে করা হচ্ছে জরিমানা। যে কোনো ডিজিজ মহামারী হয়ে যেতে পারে মানুষের অসচেতনতার কারণে। তো অসচেতনতা যেটা হচ্ছে সেটা তো আসলে ঘরের ভিতরে তো আমরা ঢুকতে পারছি না। তো এটা ডেফিনেটলি এটা একটা বড় গ্যাপ রয়ে গেছে, যেটা পটেনশিয়ালি ড্যামেজ হতে পারে। তো সেই কারণে আমরা এটাকে সবসময় মাথায় রেখে সিরিয়াসলি কাজ করি। চলতি বছর ঢাকা উত্তরে আক্রান্ত হয়েছেন 2008 জন রোগী, আর ঢাকা দক্ষিণে আক্রান্তের সংখ্যা 3,338 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতালির রোম থেকে ঢাকার রবিবারের ফ্লাইটটি বাতিল করা হয়েছে। বোয়িং 787 ড্রিম লাইনার উড়োজাহাজটির ডানার ফ্ল্যাপ মেরামত করতে লন্ডন থেকে সরঞ্জাম পাঠানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানের BG356 ফ্লাইটের মোট 262 জন যাত্রীকে হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের পর সেই উড়োজাহাজেই যাত্রীরা দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিমানের মহাব্যবস্থাপক ABM রওশন কবির। তিনি জানান, স্থানীয় সময় রবিবার সন্ধ্যা 7:20 রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে ড্রিমলাইনার উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে যাত্রার কথা ছিল। তবে ডানার ফ্ল্যাপে ত্রুটি দেখা দিলে ফ্লাইট বাতিল করে যাত্রীদের হোটেলে পাঠানো হয়। বিমান মেরামতের যন্ত্রাংশ লন্ডন থেকে আজ সন্ধ্যা নাগাদ রোমে পৌঁছাবে। উড়োজাহাজ মেরামত শেষ না হওয়া পর্যন্ত যাত্রী ও ক্রুরা হোটেলেই থাকবেন। স্পেয়ার পার্টস রুমে পৌঁছানো মাত্রই ইঞ্জিনিয়াররা আমাদের এটা কাজ করবে এবং এটা সার্ভিসেবল হবে। আর এই মুহূর্তে আপনার সব এই প্যাসেঞ্জাররা হোটেলে রাখা হয়েছে। আশা করছি আমরা এই সন্ধ্যার মধ্যেই স্পেয়ার পার্টস রুমে পৌঁছে যাবে এবং এরপরেই আপনার এটা সার্ভিসেবল হয়তো হয়ে যাবে। জিআই স্বীকৃতি পাওয়া টাঙ্গাইলের মধুপুরের আনারসের চাহিদা দেশ জুড়ে। গেল বছরের তুলনায় এবার দাম কিছুটা বাড়লেও খরচ বেশি হওয়ায় লাভ পাচ্ছেন না চাষিরা। এজন্য আনারস থেকে বিভিন্ন খাদ্যপণ্য তৈরির কারখানা গড়ে তোলার দাবি তাদের। কৃষি বিভাগ বলছে, সরকারিভাবে এ ধরনের কারখানা করার পরিকল্পনা রয়েছে।
চলতি মৌসুমে 4 বিঘা জমিতে আনারস চাষ করেছেন টাঙ্গাইলের মধুপুরের জলছত্র গ্রামের ফরমান আলী। গত বছরের চেয়ে এবার প্রতি পিস আনারসে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেশি পাচ্ছেন তিনি, কিন্তু এরপরও লাভ করতে পারছেন না, কারণ বেড়েছে উৎপাদন খরচ। যেখানে ছিল 3 টাকা সেখানে এই বছর খরচ হয়ে গেছে ক্যারিং খরচ 6 টাকা, লেবার খরচ আগের তুলনায় অনেক বেশি। এবছর আকার বেঁধে প্রতি পিস আনারস 25 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। তবে সারের দাম বাড়ায় উৎপাদন খরচ উঠছে না বলছেন প্রান্তিক চাষিরা। সারের সমস্যা বেশি, এই যখন তো অনেক সার পাওয়া যায় না। এবছর মোটামুটি ভালোই দাম পাইছি, কিন্তু সার মেডিসিনের দামটা একটু বেশি হয়ে যায়, লেবার খরচ বেশি হয়ে যায়। গারো বাজার, জলছত্র বাজার ও মোটের বাজার সহ বিভিন্ন বাজারে পাইকারি ব্যবসায়ীরা আসেন মধুপুরের আনারস কিনতে। রসালো ও সুস্বাদু হওয়ায় এখানকার আনারসের চাহিদা সারা দেশেই। এখানে আনারসের চাহিদাটা মার্কেটে ভালো, তারা এই আনারসটাই তারা পছন্দ করে। ফুলপুর, শেরপুর, বগুড়া, নাটোর, বরিশাল সব জায়গায় আনারস পাঠাই। সৌদি আরব সহ বিভিন্ন দেশেও যায় মধুপুরের আনারস। মৌসুমী উৎপাদিত অতিরিক্ত আনারস দিয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সরকারিভাবে আমাদের ভ্যালু অ্যাডেড যে সমস্ত আইটেমগুলো আছে আনারসের, সেগুলো পরিকল্পনা আছে। সরকারি এই ব্যাপারে ভবিষ্যতে আরও কিছু কাজ করবে আমরা, তো যাতে করে আনারসটা, যেটা আমরা সিজন সময় অনেক প্রচুর আনারস হয়, সেগুলো যাতে যথাযথ ব্যবহার হয়। চলতি মৌসুমে জেলায় 7,794 হেক্টর জমিতে 2,72,000 মেট্রিক টন আনারস উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে টাঙ্গাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, উৎপাদন ভালো এবং গতবারের চেয়ে দামও কিছুটা বেড়েছে, এরপরও কৃষকরা বলছেন যে সেভাবে তারা লাভবান হচ্ছেন না। আর কি তথ্য রয়েছে এ বিষয়ে, আর সরবরাহ কেমন বাজারে? দাম বেড়েছে, উৎপাদনও বেড়েছে। তো এই ক্ষেত্রে কথা বলি, গত বছর কিন্তু এই যারা এই আনারস চাষ করেছিল তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ বাজারে যে দাম ছিল তার চেয়ে অনেক বেশি খরচ তাদের হয়েছিল, যে কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেখান থেকে 10 থেকে 15 টাকা দাম বেড়েছে প্রতিটি আনারসে। তো এই যে দামটা বাড়লো, সেই ক্ষেত্রে যে খুব বেশি বেড়েছে বিষয়টি তেমন না। আর এর সাথে যদি যোগ করি সার এবং কীটনাশক, যেসব সার এবং কীটনাশক লাগে সেগুলোর দুষ্প্রাপ্যতার কারণে অতিরিক্ত দামে তাদেরকে কিনতে হচ্ছে। এর বাইরে পরিবহন খরচ বেড়েছে, সাথে বেড়েছে শ্রমিকের মূল্য, যে কারণে প্রতিটি আনারসে 10 থেকে 15 টাকা দাম বাড়লেও কিন্তু কাঙ্ক্ষিত যে লাভটা, সে লাভটি কৃষকরা পাচ্ছে না। এখন কৃষকরা যেটা বলছে যে তাদের দীর্ঘদিনের যে দাবিটি ছিল সেটা হচ্ছে যে মধুপুর অঞ্চলে, অর্থাৎ মধুপুর তো আনারসের রাজধানী, সেখানে একটি কারখানা চায় তারা, সেটা প্রক্রিয়াজাতকরণ কারখানা, সেখানে জ্যাম, জেলি বা জুস হবে, যে কারণে যে আনারসগুলি যে উৎপাদন হয় সেগুলো সারা বছরই তারা কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি করতে পারবে। কিন্তু সেটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে দু একটি হলেও বিচ্ছিন্নভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় কোনো কারখানা না হওয়ার কারণে অধিকাংশ উৎপাদনকারী কিন্তু সিজনে কম দামে বিক্রি করতে হচ্ছে। এখন হচ্ছে আনারসের শেষ মুহূর্তের দাম কিছুটা বেড়েছে। প্রথম দিকে কিন্তু এই বাড়তির দামটি যারা প্রথম বিক্রি করছে তারা সেটি পায়নি। এর বাইরে যেটা যোগ করছে, কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি জেলা কৃষি কর্মকর্তার সাথে, তিনি যেটা বলেছেন যে ব্যক্তিগত পর্যায় থেকে জেলার বিভিন্ন জায়গায় আনারস বিক্রির পাশাপাশি মিডল ইস্টের 2টি দেশেও এবছর আনারস রপ্তানি করেছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে বলা যায় যদি সরকারিভাবে এখানে একটি কারখানা তৈরি করা হয় তাহলে কৃষকরা তাদের কাঙ্ক্ষিত যে মূল্য সেই মূল্যটি পাবে। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক আরও কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বলেন, শুল্ক নিয়ে এখনই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। রাজধানীর গুলশান ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, বাংলাদেশের প্রতিযোগী অনেক দেশের ওপর আরোপ করা পাল্টা শুল্ক হার এখনও চূড়ান্ত হয়নি। ভবিষ্যতে তাদের পণ্যে যে হার নির্ধারিত হবে তা বাংলাদেশের সাথে প্রতিযোগিতামূলক অবস্থানে থাকবে বলে আশা প্রকাশ করেন খলিলুর রহমান। জানান, ট্রাম্প সরকারের সাথে একটি বাতিলযোগ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। পরবর্তী নির্বাচিত সরকারের হাতে চুক্তি পরিবর্তন, পরিমার্জন কিংবা বাতিল করার ক্ষমতা থাকতে হবে। চুক্তিতে কোনো ভূ রাজনৈতিক ফাঁদে পা দেয়া হয়নি বলেও দাবি করেন খলিলুর রহমান।
কয়েক মাস ধরে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংক থেকে ডলার কিনে জমা করায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 30.25 বিলিয়ন ডলারে। আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম 6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ 25.32 বিলিয়ন ডলার। রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কয়েক মাস ধরে প্রবাসী আয়ের প্রবাহ বাড়ছে। এতে ডলারের সরবরাহ বৃদ্ধি পেলেও শঙ্কা দেখা দেয় ডলারের দাম কমে যাওয়ার। তাই বাজারে সম্ভাব্য দরপতন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনার সিদ্ধান্ত নেয়। কর্মকর্তারা জানান, ডলারের মান ধরে রাখা এবং বিনিময় হার স্থিতিশীল রাখতেই কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ নেয়। এ পর্যন্ত চলমান নিলাম প্রক্রিয়ায় বিভিন্ন ব্যাংক থেকে 58 কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। নিজ জেলা চাঁদপুর থেকেই প্রায় 1 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ফ্লাইট এক্সপার্টের এমডি সালমান বিন রশিদ শাহ সাইম। বিভিন্ন উপজেলার অন্তত 10 জন সাব এজেন্টের কাছ থেকে এসব টাকা লোপাটের অভিযোগ পাওয়া গেছে। বিমানের টিকিট কেনা ও অগ্রিম বুকিং দিয়ে বিপাকে ভুক্তভোগীরা। পালানোর 3 মাস আগেই বসতঘর বিক্রি করেন ফ্লাইট এক্সপার্টের এমডি সালমান। রাজধানী নয়াপল্টনে ওয়ার্ল্ড ট্রেক ট্রাভেলের মালিক কচুয়ার বাসিন্দা ফখরুল আলম একই জেলার মানুষ হওয়ায় ব্যবসায়িক সখ্যতা গড়ে ওঠে ফ্লাইট এক্সপার্টের এমডি সাইমের সাথে। ফখরুলের অভিযোগ, সাইম পালিয়ে যাওয়ায় 9 লাখ টাকা লোকসান হয়েছে তার, জমা দেয়া আছে আরও 30 লাখ টাকা। ওনাদের অ্যাকাউন্টে আমার 46,000 টাকা ছিল, ওই টাকাটা তো আর আপাতত কানেকশন নাই। এছাড়া আমার নিয়ারলি 30 লাখ টাকার টিকিট এখনো রানিংয়ে আছে। শুধু ফখরুল নন, শাহরাস্তি, ফরিদগঞ্জ সহ বিভিন্ন উপজেলার আরও অনেকের টাকা হাতিয়ে নিয়েছেন ফ্লাইট এক্সপার্টের এমডি। গ্রামবাসী বলছে, 2 মাস আগে দামি গাড়ি ও ঢাকায় 4টি ফ্ল্যাট কেনেন সাইম। চৌমুনি বাজারে রয়েছে 3 তলা ভবন ও 48% জমি। কচুয়ার আছে একজন, আরো এক জায়গার আছে, আবার আমাদের যে পাশের গ্রাম যে বরিগাঁও থেকে উনিও কিছু টাকা পয়সা পাইবো। টিকিটের ব্যবসা করে এক্সপার্ট ফ্লাইট নামে কি জানি, এটা আমরা পরে শুনছি, এখন শুনতে পারি আর কি। বিভিন্ন নিউজ অথবা অনলাইনে দেখতে পাচ্ছি যে ওরা মানুষের টাকা মেরে চলে গেছে। তবে ফ্লাইট এক্সপার্টের পরিচালনা পর্ষদ ও কয়েকটি ট্রাভেল এজেন্সির ষড়যন্ত্রের অভিযোগ করেছেন সাইমের বাবা। ডিজিটালাইজড, এটার মধ্যে যদি কেউ কমান্ড না মানে তাহলে এটা বিরাট ক্ষতি হয়ে যায়। তখন তারা সিস্টেমটা তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে, যেন আর কেউ টিকিট ইস্যু না করে। পুলিশ বলছে, ভুক্তভোগীদের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুনেছি সে এই ব্যবসার সাথে জড়িত অনেক ভুক্তভোগী রয়েছে। কচুয়া থানা এলাকায় যদি এরকম কেউ ভুক্তভোগী থাকে, তাদের যদি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চায়, তাহলে থানায় অভিযোগ দায়েরের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থ আত্মসাতের অভিযোগে 2 আগস্ট ফ্লাইট এক্সপার্টের এমডি সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেন এক ভুক্তভোগী। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এমডি, তার বাবা ও ভাই পলাতক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি কমতে শুরু করেছে, ফলে 4 দিন বন্ধ থাকার পর সকালে চন্দ্রঘোনা রায়খালী নৌ রুটে ফেরি চলাচল আবারও শুরু হয়েছে। কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, হ্রদের পানি কমায় বাঁধের দরজা 3.5 ফুট থেকে কমিয়ে 1.5 ফুটে নামিয়ে আনা হয়। পরিস্থিতির আরও উন্নতি হলে মঙ্গলবার বন্ধ করে দেওয়া হবে স্পিলওয়ের 16টি দরজা। কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে 7 আগস্ট চন্দ্রঘোনা রায়খালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি বন্ধ থাকায় রাঙামাটির সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে কাপ্তাই হ্রদের পানি কমায় স্বস্তি ফিরছে হ্রদ তীরবর্তী নিচু এলাকায়। দ্রুত পানি পুরোপুরি কমে যাওয়ার আশা করছেন পানিবন্দী এলাকার মানুষ। 5 আগস্ট কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় বাঁধের সবগুলো গেট খুলে দেওয়া হয়। গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার 5 সাংবাদিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন প্রতিবেদক এবং 3 জন ক্যামেরা পার্সন। রবিবার এই তথ্য নিশ্চিত করেন গাজার আল শিফা হাসপাতালের পরিচালক। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশ। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। দাবানল নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে স্পেন। গ্রিসে প্রাণ গেছে 1 জনের। আহত 19 জন ফায়ার সার্ভিস কর্মী ও 5 জন বেসামরিক নাগরিক।
বিশ্বজুড়ে একের পর এক ভাঙছে গরমের রেকর্ড। তীব্র তাপপ্রবাহ মানুষের স্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশে ফেলছে গভীর প্রভাব। 2025 সালের গ্রীষ্মে বিশ্বজুড়ে তাপপ্রবাহের রেকর্ড ভেঙেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। ইউরোপের দক্ষিণাঞ্চলেও দেখা দিয়েছে তীব্র তাপপ্রবাহ। সেই সাথে ভোগান্তি বাড়িয়েছে দাবানল। 50 বছরের মধ্যে সবচেয়ে বড় দাবানল দেখা দিয়েছে ফ্রান্সে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দক্ষিণাঞ্চলে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তা করছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের পাইন বনে ছড়িয়ে পড়া আগুন নেভাতে লড়ছি। অনেক গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ফায়ার সার্ভিস কর্মীরা অসাধারণ কাজ করছেন। স্পেনের উত্তরের শহরগুলোতে দাবানল বাড়তে থাকায় 1400 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যাস্টিল ও লিওন প্রদেশ। দাবানল নিয়ন্ত্রণে জরুরি সেনা ইউনিট মোতায়েন করা হয়েছে। অনেকেই এলাকা ছেড়ে চলে গেছে, তবে আমরা এখান থেকে যাব না। এখান থেকে সরে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা হেলিকপ্টার নিয়ে চলে যাবে। তীব্র বাতাসের কারণে গ্রিসের দাবানলও দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রাণহানি ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর ও আবাদি জমি। স্কটল্যান্ডের আর্থার সিট পর্যটন এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল। গাড়ি চালক এবং পথচারীদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। এছাড়া দাবানলে জ্বলছে ইতালির ভেসুভিয়াস ন্যাশনাল পার্ক। তবে তীব্র বাতাসে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছে সেখানকার কর্তৃপক্ষ। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর মৌচাকে একটি বেসরকারি মেডিকেলের পার্কিংয়ে গাড়ির ভেতর থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, খুবই উদ্বেগজনক একটি খবর। ঠিক কখন কাদের এভাবে হত্যা করা হয়েছে বা তারা কিভাবে মারা গেছে বিষয়ে প্রাথমিকভাবে কোনো ধরনের ধারণা পাওয়া যাচ্ছে কিনা? মগবাজার পার করে মৌচাক মোড়ের ঠিক আগেই যে সিরাজুল ইসলাম মেডিকেল, এই মেডিকেলের যে পার্কিং, তাও বেসমেন্টের 3য় তলা যেটা পার্কিং, সেই 3য় তলার মানে সর্বশেষ পার্কিংয়ের জায়গায় একটি প্রাইভেট কার সেটি থেকে যখন গন্ধ বের হতে শুরু করে আজকে বেলা 12টার দিকে, তখনকার এখানকার যারা কর্মচারী তারা প্রথমে ব্যাপারটি নোটিস করে এবং সেটি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে সেটি চেক করে দেখে যে সেখানে আসলে একটি গাড়ির মধ্য থেকে দুর্গন্ধ বের হয় এবং সেই গাড়িটি খুলে সেখানে 2 জনের মরদেহ পাওয়া যায়। এরপরে তারা পুলিশকে ফোন দেয়। ইতিমধ্যে পুলিশ, র্যাবের টিম এবং সিআইডির সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল টিম তারা এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং বেসমেন্ট থেকে তারা সেই যে লাশের নমুনা, সেই নমুনা সংগ্রহ করছেন। সেই নমুনার মধ্যে আসলে আমরা সচক্ষে যেটা দেখেছি যে পুলিশ প্রাথমিকভাবে বলছে যে গাড়িটি গতকাল সকালে এখানে এসে পার্কিং করে রাখা হয়েছে। এখন পর্যন্ত তারা সেটি ধারণা করছেন। সিসিটিভি ফুটেজ যদিও বা তাদের এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি, এমনকি লাশের পরিচয়ও নিশ্চিত করা সম্ভব হয়নি, কেননা গতকাল সকালে গাড়িটি এখানে নিয়ে এসে রাখলেও আমরা সরাসরি মরদেহ দুটির যে অবস্থা দেখলাম তাতে মনে হচ্ছে যে আরও বেশ কয়েকদিন আগেই তারা মারা গেছেন বা তাদেরকে খুন করা হয়েছে। কেননা লাশের শরীর দিয়ে যেমন একই সাথে দুর্গন্ধ, পচা দুর্গন্ধ বেরোচ্ছে এবং শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে, সেটাও আমরা খেয়াল করেছি এবং পুলিশ এবং সিআইডি টিম যারা আছেন তারা কিছুটা সময় নিয়েছেন যে আগে তারা পরীক্ষা করে তারপরে তদন্ত শেষে তারা তাদের ধারণা জানাতে পারবেন। জি, আনোয়ার সাদাত নূর, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে। এরই সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।